জাপানের নির্বাচনে ভূমিধস জয় পেল বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। থাইল্যান্ডের ভোটে প্রধানমন্ত্রীর দল ভুমজাই থাই পার্টির জয়। অ্যাপস্টিনের আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে নতুন চাঞ্চল্যর সৃষ্টি। অনিল আম্বানির সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য উঠে এসেছে বিতর্কিত নানা প্রসঙ্গ। হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে পেন্টাগন। বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে হামাসকে সমর্থন ও ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। এবং সামরিক হুমকি আর অভ্যন্তরীণ অস্থিরতায় ইরান দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে। যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের বিরুদ্ধে কড়া অবস্থানে দেশটি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফিরদৌস। জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে সংগৃহীত ফলাফল অনুযায়ী রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে 465 আসনে নিম্নকক্ষে তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টি 316টি আসনে জয়ী হয়েছে। এর ফলে দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার দল। নিজ দলের জয়ের আভাস পাওয়ার পর দেশটির আর্থিক নীতির দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তাকাইচি। অন্যদিকে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী অনুতিন চার্নাভিরাকুলের দল ভুমজাই থাই পার্টি জয়লাভ করেছে। এদিকে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে অ্যান্তোনিও জোসে সেগুরো। কট্টর ডানপন্থী আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এই বিজয় অর্জন করেছে সেগুরো। 63 বছর বয়সী সেগুরো দেশটির বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আর 43 বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থী দল চেগার শীর্ষ নেতা। ভোট গণনা শেষে স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানান মোট 97% ভোট গণনা করা হয়েছে। গণনাকৃত এই ভোটে 63% পেয়েছেন সেগুরো আর 34% পেয়েছেন পরাজিত প্রার্থী ভেঞ্চুরা। প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সদ্য প্রকাশিত নথিতে উঠে এসেছে ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির সঙ্গে অ্যাপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগের একাধিক তথ্য। ব্লুমবার্গের প্রতিবেদনে বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে এসব বার্তায় ব্যক্তিগত, ব্যবসায়িক এবং বিতর্কিত নানা প্রসঙ্গ উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। যৌন নিপীড়ন আর ক্ষমতার অপব্যবহারের প্রতীক হয়ে ওঠার নাম জেফ্রি অ্যাপস্টিন। নতুন করে প্রকাশিত মার্কিন বিচার বিভাগের নথি বলছে তার প্রভাব বলয় যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে বিস্তৃত হয়েছিল ভারত পর্যন্ত। সেই প্রভাব বলয়ের গুরুত্বপূর্ণ এক নাম ভারতীয় শিল্পপতি অনিল আম্বানি। নথি অনুযায়ী 2017 থেকে 2019 সাল পর্যন্ত অ্যাপস্টিন ও অনিল আম্বানির মধ্যে নিয়মিত বার্তা আদান প্রদান হয়েছে। এসব বার্তায় ব্যবসা, বৈশ্বিক পরিস্থিতি, ব্যক্তিগত সাক্ষাৎ এবং নারীদের প্রসঙ্গ উঠে এসেছে। 2017 সালের মার্চে পাঠানো এক বার্তায় অনিল আম্বানি জানতে চান তুমি কার কথা বলবে। উত্তরে অ্যাপস্টিন লেখেন একজন দীর্ঘাঙ্গী সুইডিশ স্বর্ণকেশী নারীর কথা। জবাবে আম্বানির উত্তর ছিল ওটার ব্যবস্থা করো। নথিতে প্যারিস ও নিউ ইয়র্কের সাক্ষাতের পরিকল্পনার কথাও রয়েছে। 2019 সালের মে মাসে নিউ ইয়র্ক সফরের সময় অ্যাপস্টিন অনিল আম্বানিকে ম্যানহাটনের নিজের বাসায় আমন্ত্রণ জানান। একই সঙ্গে লেখেন তুমি যদি কারোর সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে চাও আমাকে জানিও। বার্তাগুলোতে দেখা যায় অ্যাপস্টিন আম্বানির পরিবারের ব্যবসায়িক ইতিহাস এবং হলিউডে তাদের যোগাযোগ নিয়েও আগ্রহ দেখান। এক কথোপকথনে স্কারলেট জোহানসনের নাম উঠে আসে, যিনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সহ প্রযোজিত ঘোস্ট ইন দ্য শেল সিনেমায় অভিনয় করেছেন। 66 বছর বয়সে অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান হলেও বর্তমানে তিনি আর্থিক সংকটে রয়েছেন এবং ভারতে কথিত ঋণ জালিয়াতির ঘটনায় তদন্তের মুখে। অন্যদিকে তার ভাই মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষতম ধনী। এই নথিগুলো আবারও সামনে এনেছে জেফ্রি অ্যাপস্টিনের বৈশ্বিক যোগাযোগ কতটা বিস্তৃত ও প্রভাবশালী ছিল। আব্দুল মালেক, আরটিভি। চীনের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের জেনারেলদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে। এতে করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘদিনের দুর্নীতি বিরোধী অভিযান এখন পৌঁছে গেছে তার সবচেয়ে ঘনিষ্ঠ মহলেও। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পার্টি নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য ছাড়া কেউই নিরাপদ নন। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে।
চীনের ক্ষমতার কেন্দ্রে আবারও বড় ধরনের নাড়া। দেশটির সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয় আলোচনার ঝড় বইছে বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত। প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে চীনা রাজনীতিতে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ৭৫ বছর বয়সী ঝাং ইউশিয়া ছিলেন চীনের সর্বোচ্চ সামরিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান। প্রেসিডেন্ট শি জিনপিং এর পর সেনাবাহিনীতে তাকেই ধরা হতো দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে, অথচ শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে এখন তিনিই তদন্তের মুখে। চীন বিশেষজ্ঞদের মতে এতদিন দুর্নীতি বিরোধী অভিযানে মূলত শি জিনপিং এর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাই লক্ষ্যবস্তু ছিলেন, তবে এবার সেই সীমা ভেঙে পড়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক জোনাথন জিন বলছেন, এই তদন্তের অর্থ হল চীনের নেতৃত্ব পর্যায়ে এখন আর কেউই সত্যিকারের অর্থে নিরাপদ নন। শি জিনপিং ও ঝাং ইউশিয়া দুজনই প্রিন্সলিং অর্থাৎ প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। ঝাংয়ের অবসর নেয়ার কথা থাকলেও শি জিনপিং নিজ উদ্যোগে তাকে তৃতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছিলেন। এতে তাদের ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল, আর ঠিক সেই কারণেই ঝাংয়ের বিরুদ্ধে তদন্তকে বিস্ময়কর বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অভিযানের ফলে চীনের সামরিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। 7 সদস্যের সেন্ট্রাল মিলিটারি কমিশনে এখন কার্যত সিদ্ধান্ত গ্রহণের ভার এসে পড়েছে শি জিনপিং এর হাতেই। বিশ্লেষকদের মতে এতে একদিকে যেমন ক্ষমতা আরও কেন্দ্রীভূত হচ্ছে, অন্যদিকে তেমনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ কাঠামো হয়ে উঠেছে আরও অস্বচ্ছ। তবে এই অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রভাব পড়তে পারে চীনের বৈদেশিক সামরিক কৌশলেও, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে। গবেষকদের ধারণা, সামরিক নেতৃত্বে এমন অস্থিরতার কারণে আপাতত তাইওয়ানের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানের সম্ভাবনা কমে গেছে, বরং এই সময়টাকে শি জিনপিং ব্যবহার করছেন ঘর গোছানোর কাজে। বিশ্লেষকদের মতে এই কঠোর অভিযানের মূল লক্ষ্য ভবিষ্যতের জন্য আর অনুগত আদর্শগতভাবে নিষ্ঠাবান সামরিক নেতৃত্ব তৈরি করা, যারা প্রয়োজনে চীনের জন্য আরও বড় কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত থাকবেন। আরাফাত ইয়াসার, RTV। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের সামরিক শিক্ষা সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মার্কিন সমরমন্ত্রী পিটার হেগসেতের দাবি, হার্ভার্ডে প্রশিক্ষণে গিয়ে মার্কিন সেনারা চরমপন্থী ও বিশ্বপন্থী চিন্তাধারা নিয়ে ফিরে আসছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে হামাসকে সমর্থন ও ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগও তোলা হয়েছে, যদিও এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। মার্কিন সামরিক বাহিনী ও বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক এখন পুরোপুরি ছিন্ন। স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিটার হেগসেত জানান, হার্ভার্ডের সঙ্গে সব ধরনের পেশাদার সামরিক শিক্ষা, ফেলোশিপ ও সার্টিফিকেট প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে পেন্টাগন। হেগসেতের অভিযোগ, হার্ভার্ডে গিয়ে মার্কিন সেনা কর্মকর্তারা আর সামরিক মূল্যবোধে ফিরছেন না, বরং তারা বিশ্ববাদী ও চরমপন্থী মনোভাব নিয়ে ফিরে আসছেন। তার ভাষায়, হার্ভার্ডের চিন্তাধারা জাগ্রত হতে পারে, কিন্তু তা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সমরমন্ত্রী আরও অভিযোগ করেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হামাসকে উৎসাহ দিয়েছে, ইহুদিদের ওপর আক্রমণকে সহ্য করেছে এবং এখনও বর্ণভিত্তিক বৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষণা কার্যক্রম চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তিনি। পেন্টাগন জানায়, শুধু হার্ভার্ড নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সামরিক বাহিনীর সম্পর্ক নতুন করে পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক শিক্ষা ব্যবস্থায় আদর্শিক শুদ্ধতা নিশ্চিত করাই লক্ষ্য বলে দাবি প্রশাসনের। শিক্ষা ব্যবস্থায় আদর্শিক শুদ্ধতা নিশ্চিত করাই লক্ষ্য বলে দাবি প্রশাসনের। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালন গারবার বলেন, হার্ভার্ড তার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার থেকে এক চুলও সরে আসবে না। তিনি জানান, ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করা হার্ভার্ডের নৈতিক দায়িত্ব এবং প্রতিষ্ঠানটি সবসময় সে অবস্থানেই ছিল।
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি ট্রাম্প শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেন। পেন্টাগনের এই সিদ্ধান্তকে সেই দীর্ঘ দ্বন্দ্বেরই নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। পরমাণু আলোচনা, সামরিক হুমকি আর অভ্যন্তরীণ অস্থিরতা সব মিলিয়ে ইরান দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে। পরমাণু আলোচনায় আগ্রহ দেখালেও সামরিক চাপের রাজনীতিতে রাজি নয় তেহরান। যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দেশটি। ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া পরোক্ষ আলোচনাকে অগ্রগতির ইঙ্গিত বলছে ইরানি নেতৃত্ব। তবে একই সঙ্গে পারস্য উপসাগরে মার্কিন সামরিক তৎপরতা ঘিরে বাড়ছে উত্তেজনা। আলোচনার টেবিলে কি মিলবে সমাধান, নাকি উত্তেজনা গড়াবে আরও সংঘাতের পথে? জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শন ও চাপের রাজনীতি স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করেছে তেহরান। ওমানের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক পরোক্ষ আলোচনাকে অগ্রগতির ধাপ হিসেবে দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় মাসুদ পেজিশকিয়ান বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালানোর অধিকার রাখে ইরান। সম্মান পেলে সম্মানেই জবাব দেয় ইরান, কিন্তু শক্তির ভাষা মেনে নেওয়া সম্ভব নয়, জানান মাসুদ পেজিশকিয়ান। পরমাণু প্রশ্নে ইরানের অবস্থান NPT দ্বারা স্বীকৃত অধিকার ভিত্তিক। তেহরান স্পষ্ট জানিয়েছে, কেবল পারমাণবিক ইস্যু নিয়েই আলোচনা চায় তারা। অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোকে উস্কানি হিসেবে দেখছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, 1979 সালের বিপ্লবের পর থেকেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব ইরানের মূলনীতি। জানান, বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই বন্ধ করবে না ইরান। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার হুমকি থাকলেও কেউ আমাদের বলতে পারে না আমরা কি রাখবো আর কি রাখবো না। তবে একই সঙ্গে আরাকচি জানিয়েছেন, ওমানের মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের তিনি স্পষ্ট করে বলেছেন, আলোচনা ছাড়া আর কোনো পথ নেই। চীন ও রাশিয়াকেও আলোচনার বিষয়বস্তু নিয়ে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বহর পারস্য উপসাগরে জড়ো হওয়ায় উদ্বেগ বাড়ছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল রহমান মুসাফি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধের আগুনে পুড়বে। আমরা যুদ্ধ চাই, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা রাখে ইরান। কূটনৈতিক ও সামরিক এই উত্তেজনার মধ্যেই সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইরান। মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও অর্থনৈতিক সংকটে হতাশ দেশটির সাধারণ মানুষ। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানের নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP। রোববার নার্গিসকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তার এক আইনজীবী। এই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তাকে 2 বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসাফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 2023 সালে মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। হংকংয়ের মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইককে 20 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে জিমি লাইকের মুক্তির দাবি জানায় পশ্চিমা দেশগুলোর সরকার ও মানবাধিকার সংগঠনগুলো। অনেকেই মামলাকে প্রহসন বলে আখ্যা দেয়। তার পরিবারের সদস্য, আইনজীবী ও সমর্থকদের শঙ্কা, হৃদস্পন্দনের সমস্যা ও উচ্চ রক্তচাপ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন লাইক। তাই কারাগারে মৃত্যু হতে পারে তার। জিমি লাইকের মুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।